আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তোদেরকে আমি দেখে নিব, কাউকে ছাড়বো না। বলে চলে গেলে আমি তো আদিবাকে দেখে অবাক। এ কি সে আদিবা যে আমাকে ফকিন্নি আর ছোট লোক বাদে কোনো কথা বলতো না? কি এমন করে তাকিয়ে আছেন কেন? ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ দিতে হবে না। আমরা কি ফ্রেন্ড হতে পারি? তখন পেছন থেকে জান্নাতুল বলে, না, কখনো না। তোমাকে ফ্রেন্ড বানানোর মানে হলো আমাদের বিপদ। চাই না তোমার মতো ফ্রেন্ড। আমি সত্যি বলছি, তোমাদের কোনো ক্ষতি করার জন্য ফ্রেন্ড হতে আসি নাই। জান্নাতুল, আদিবাকে একটা চান্স দেওয়া যাক অন্ততপক্ষে। আদি, তুই বুঝতে পারছিস না, তুই বোকা। তাই তাই তুই বলছিস। দেখিস একটা সময় না এক সময় সে প্রতিশোধ নিবে। এইটা ঠিক যে আমি প্রতিশোধ নিতাম আর তোমার ক্ষতি সবসময় চাইতাম, বাট ওই দিন কোনোদিন কি হয়েছিল? ওই আদি, আমাকে তো কিছুই বলিস নাই। আদিবার সাথে আবার তোর কি হয়েছিল? ওয়েট বলছি। ওই দিন ছিল সোমবার, সময় 10 বা 10:30 হবে। আমি গাড়ি ব্রেক ফিল করে আর অ্যাক্সিডেন্ট করি। আর পরে আর আমার মনে কিছু নেই। যখন জ্ঞান ফিরে তখন দেখলাম আমার পাশে আব্বু। আমি এখানে কেমনে আসলাম আব্বুর কাছে জানতে চাইলে আব্বু সব বলে যে তুমি আমাকে হাসপাতালে আনছো আর রক্ত ওনাকে তুমি দিছো। তারপরের থেকে তোমাকে খুঁজছি সরি বলার জন্য। বাহ, ভালো তো আদি। এত কিছু হয়ে গেল আর আমি কিছু জানি না। আসলে তাকে জানালে তুই রেগে যাবি বলে জানাই নাই। বলে আমার পকেট থেকে মানিব্যাগটা বের করে আর 5,000 টাকা আদিবাকে দেই। তখন আদিবা, আরে না টাকা লাগবে না আমার, তুমি রেখে দাও। সরি, আমি কারো কাছে ঋণী থাকতে চাই না। আরে ঋণের কথা আসলো কোথা থেকে? যদি ঋণের কথা আসে তাহলে তোমার রক্তের দাম আমি কি করে দেবো আদি? যদি টাকাটা নেন তাহলে আমি খুশি হব। টাকাটা তোমার কাজে লাগলে তুমি রেখে দাও আদি। আদিবা, আদি তোমাকে টাকা দিতে চাইছে, তুমি নাও। আর ওর টাকা লাগবে না, আর যদি লাগে আমরা তো আছি, তাই না? ওকে, টাকাটা আমি নিলাম ফ্রেন্ড। ওকে, আমি বললাম ও। চলে সবাই ক্লাসে যাই, সময় হয়ে গেছে বলে ক্লাসে গেলাম। আমাকে আর আদিবাকে দেখে ক্লাসে সবাই একটু অবাক হলো, বাট তার বান্ধবীরা খুশি না। আমি গিয়ে আমার জায়গায় বসলাম। আর আদিবা জান্নাতুল একসাথে বসলে ওরা এমনভাবে কথা বলে মনে হয় ওদের আগে থেকে পরিচয় ছিল। ওদের কথা শেষ হয় না। এর মধ্যে স্যার আসলে, আর সাথে ওই মেয়েটাও ছিল যার সাথে ঝগড়া করছি মনে হয়। স্যারের কাছে বিচার দিছে। এমনি কোনো স্যার আমাকে দেখতে পারে না, এর মধ্যে স্যার বলে এমন কথা উঠলে তা শুনে তো অবাক হলাম। কারণ স্যার বলে, এই হচ্ছে লিজা, প্রিন্সিপালের মেয়ে। ওরা সিলেটে থাকতে কালকে ঢাকায় এসেছে। আজ থেকে লিজা তোমাদের সাথে পড়বে। বলে স্যার ওকে সামনের সিটে বসালে। আর আমি ভাবছি কিছুক্ষণ আগে যে অঘটনটা ঘটালাম, যদি প্রিন্সিপাল স্যার তা জানে তাহলে তো আমাদের অবস্থা খারাপ করে দিবে। আর সব থেকে বড় কথা হলো কোনো স্যার আমাকে দেখতে পারে না। আমি গরিব বলে এখানে সবাই বড় লোক। কিছুক্ষণ পরে জান্নাতুল আমার দিকে তাকালে। জান্নাতুল চোখে ইশারায় আমাকে বোঝালো যে এখন কি হবে। জানি না কি হবে। এর মধ্যে লিজার সাথে অনেক পরিচয় হয়ে নিলে আমি আদিবার জান্নাতুল বাদে সবাই ওর সাথে পরিচয় হয়ে নিলাম। আমরা চুপচাপ করে বসে আছি। এর মধ্যে স্যার চলে আসলে এসে প্রথমে লিজারটার প্রশংসা করে নিলে, তারপরে লেকচার দিতে থাকলো। একে একে সবগুলো ক্লাস শেষ করলাম ভয়ে ভয়ে। যদি লিজা বলে দেয় আদিবা তার গালে চড় মারছে তাহলে সবার আগে আমি ফেসে যাবো। কারণটা ঝগড়াটা আমার জন্য শুরু হয়েছে। ক্লাস শেষ করে বের হতে যাবো, দরজা দিয়ে কে জানি আমাকে লেগ মেরে আরেকটা মেয়ের উপর ফেলায়। মেয়ে আমাকে চড় মেরে বসে সবার সামনে আর লুচ্চা বলতে থাকে আর বলে, মেয়ে দেখলে গায়ে হাত দিতে মন চায় না? ছোট লোক কোথাকার, দেখে তো বখাটে মনে হয়। দেখো, উল্টাপাল্টা কথা বলবা না, আমি ইচ্ছে করে তোমার গায়ে হাত দেই নাই। মা, তাই নাকি? তাহলে কেন দিছিলে আমার গায়ে হাত? এ জানে আমাকে পিছন থেকে লেগ মারছে আর আমি সামনে পড়ে যাই, আর তোমার গায়ে আমার হাত পড়ে নিজেকে বাঁচাতে গিয়ে। মিথ্যে বলার আর জায়গা পাস না। সিমরি, তুই তোর চরিত্র যে কেমন তা সবাই জানে। ও মা গো, আইসে আরেকজন যে কিনা এতদিন এই ছেলেটাকে মারার জন্য পাগল ছিল, এখন আবার তার পক্ষ নিয়ে কথা বলতে আইসে। যা এখান থেকে। ওই মেয়ে, তোমার কথাগুলো ঠিক করে বলো। আর আদি এমন ছেলে না যে মেয়েদের গায়ে হাত দিবে। এখনো পর্যন্ত কোনো মেয়ের দিকেও তাকায় নাই, আর তুমি তাকে এইভাবে অপমান করতে পারো না। এর মধ্যে প্রিন্সিপাল স্যার চলে আসলে আমাদের ঝগড়ার মধ্যে এসে বলে, কি হয়েছে এখানে?
তখন লিজা বলে, আব্বু এই ছেলেটা এই মেয়ের সাথে খারাপ কিছু করতে চাইছিল, কিন্তু এই নিয়ে ঝগড়া করতেছে আব্বু। কি এই ছেলে যা বলছে তা কি সত্যি নাকি? আমি কিছু বলতে যাবো এর মধ্যে ওই মেয়েটা, স্যার, সব সত্যি, এই ছেলে আমার সাথে লুচ্ছামি করতে চাইছে। মামনি তুমি কেঁদো না প্লিজ, আমি তার বিচার করছি। বলে আমাকে স্যার সবার সামনে 2টা চড় মারে আর বলে, এখন তুমি সবার সামনে ওকে সরি বলো। সবাই শুধু মেয়েটার কান্না দেখলো। এর মধ্যে যে কতটুকু সত্যি তা শুধু আমি আর মেয়েটাই জানি। আমি সবার সামনে মেয়েটাকে বললাম, জানি না দোষটা কার, বাট তারপরেও আমি সরি বললাম আর চুপচাপ চলে আসলাম। আদিবা আর জান্নাতুল আমাকে পিছন থেকে ডাকাডাকি করছে, বাট আমি কোনো কিছু না শুনে চলে আসলাম বাসায়। রাগে আমার মাথায় আগুন জ্বলে ফ্রেশ হতেই বাথরুমে চলে গেলাম। গিয়ে মাথা ঠান্ডায় পানি দিলাম। মাথাটাকে ঠান্ডা করার জন্য গোসল শেষ করে নিচে খেতে গেলাম। গিয়ে দেখি খাবার বাড়া আছে। আমি আম্মুকে ডাক দিলাম। কি হয়েছে? ছাড়ের মতো চিল্লাস কেন? রাগে তো মাথা খুবই গরম হয়ে আছে, তার উপরে আবার আম্মু এসে আমাকে ডাকিয়ে দিল। আমি কিছু না বলে খাবারগুলো ফেলে দিলাম আর উপরে চলে আসলাম। আমি ষাঁড়ের মতো চিল্লাই না বলে, খাবারগুলো কি দোষ করেছে? এইগুলো কেন ফেলে দিছস? আমি কোনো কিছু উত্তর না দিয়ে রুমে চলে আসলাম। ঘুমানোর চেষ্টা করছি, বাট ক্ষুধা ঘুমও আসে না। কি করা যায়? রাগে বসে খাবারগুলো ফেলে দেওয়া উচিত নাই, তাই যাই হোক, এখন আমার ঘুম ছাড়ার উপায় নাই। এক পাশ থেকে অন্য পাশে যাই আস্তে আস্তে করে আমার ঘুম চলে আসলো। যখন আমার ঘুম ভাঙে তখন আর আমি ঘুম থেকে উঠতে পারছি না, কারণ ক্ষুধা আমার অনেক লাগছে। আর ক্ষুধা লাগলে আমার মাথা ঠিক থাকে না। আমি তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে প্যান্ট শার্ট পরে বাসা থেকে বের হলাম। দেখলাম আম্মু নিচে বসে আছে। আমি বাইরে আসছি দেখেও কিছু বলে নাই আমাকে। বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে একটা রেস্টুরেন্টের সামনে গেলাম আর রিক্সা মামার ভাড়া দিয়ে রেস্টুরেন্টের ভিতরে গেলাম। খাবার অর্ডার দিলাম। তাড়াতাড়ি করে অনেকগুলো খাবার চলে আসলো। আমার খাবার দেখে আরও বেশি ক্ষুধা লেগে গেল। খাবার পেয়ে ইচ্ছা মতো খাবার খেলাম। এখন খাবার খেয়ে তো আরেক সমস্যা, খেয়ে তো এখন আর উঠতে পারছি না, বেশি খেয়ে ফেলাইছি না। কোনো মতো করে বিলটা দিয়ে আমি একটা রিক্সা নিয়ে বাসায় আসলাম আর রুমে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। তখন ফোনটা বেজে উঠলে দেখলাম মেঘকণা কল দিয়েছে। কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ ভালো। কি করেন? শুয়ে আছি, তুমি? আমি ছাদে দাঁড়িয়ে বিকেলের সৌন্দর্য উপভোগ করছি। ভালো তো। আচ্ছা আমি ফোনটা রাখি, কেমন? কেন, আমার সাথে কথা বলতে ভালো লাগে না তোমার? আরে না না, ভালো লাগে, বাট আমার একটু ঘুম পাইছে তাই বলছিলাম। ও আচ্ছা, আপনি ঘুমান। বলে কেটে দিলাম। আমার পেটে ব্যথা করছে বেশি খাওয়ার ফলে, আর জীবনেও বেশি খাবো না, এই কানে ধরলাম আমি বলে এপাশ ওপাশ করতে থাকলাম। দেখলাম আস্তে আস্তে করে পেটের ব্যথা ভালো হচ্ছে। আমি ছাদে গেলাম, দেখলাম মারিয়া ছাদে। আমি মারিয়ার কাছে গেলাম। ভাইয়া, তুমি সাদে? আমি ছাদে। আচ্ছা বলতে, তুই কি আমার সাথে কোনো কারণে রাগ আছিস মারিয়া, বলতো? না তো ভাইয়া, কেন তোমার এমন মনে হলো? এ তো আমার সাথে কথা বলতি, সব সময় খাবার খেতে, আমাকে না দেখলে আমার রুমে আসতি, আমার সাথে ঝগড়া করতে। এখন তো তুই আর এইসব করিস না, আমারও ভালো লাগে না। আর ওইদিকে আব্বু আম্মু আমার সাথে ঠিকমতো কথা বলে না। আমার এখন একা একা লাগছে। সবাই আছে বাট তারপরেও আমার কেউ নাই এমন মনে হচ্ছে। ভাইয়া, ঝগড়া করতে আমার ভালো লাগে না। আর তুমি গিয়ে আব্বু আম্মুর সাথে সুন্দরভাবে কথা বলে দেখো, ওরাও তোমার সাথে সুন্দর করে কথা বলবে। আমি আর কিছু না বলে চারদিকটা ভালো করে দেখতে থাকলাম। আসলে বিকালটা ছাদ থেকে দেখলে সব কষ্ট ভুলে যাই, শুধু চারদিকে প্রকৃতি দেখতে ভালো লাগে। কিছুক্ষণ ছাদে থেকে আমি নিচে চলে গেলাম। আম্মু পাশে বসলাম। দেখলাম আমি কোনো কথা না বলে, বুঝলাম রাগ করছে। আমি বাসা থেকে বের হলাম আর সাগর ভাইয়ের নাম্বারটা জোগাড় করে ফোন দিয়ে একটা জায়গায় আসতে বললাম। সে আসলে এসে আমাকে বলে কেন ডাকছি। তখন আমি বললাম যে সাগর ভাই, আপনাকে কিছু বলার জন্য আমি এখানে ডাকছি। বলে কি বলবো? আমি কাল সকালে আমেরিকা চলে যাচ্ছি। কেন, বিয়ে করবেন না আপনি? ভাই মজা নিচ্ছেন না? আজ কিসের জন্য আমাকে ডাকছেন বলে ভাই? সত্যি কি আপনি আমার ছোট বোনকে বিয়ে করবেন? এখন বলে লাভ কি, বলবেন? আপনি তো বিয়ে ভেঙে দিয়েছেন, বিয়েটা হতে দিলেন না। আচ্ছা, আপনার সাথে আমার বোনকে বিয়ে দিলে আপনি কষ্ট দিবেন না তো? প্রশ্ন ওঠে না, ওকে তো আমি আমার রানী করে রাখুমু। সত্যি বলছে ভাইয়া। ওকে, কালকে তুমি আমাদের বাসায় আসবা সকাল সকাল, আমি ভার্সিটিতে যাওয়ার আগে। মনে থাকবে তো? ভাইয়া, মনে থাকবে আমার। বলে আমাকে বুকে নিল। আমিও তাকে জড়িয়ে ধরলাম আর ছেড়ে দিয়ে বললাম, কালকে তুমি একা আসবে আর আসার সময় মনে করে আংটিটা নিয়ে আসবা, কেমন? বলে সাগর ভাইয়ের কাছ থেকে চলে আসলাম। বাসায় এসে দেখি সবাই টিভি দেখছে। আমিও তাদের সাথে বসলাম। দেখলাম তারা নিজে নিজে কথা বলছে। আমি যে আছি তারা আমাকে মনেই করে না।
রাগ উঠে গেল, আমি রুমে চলে গেলাম। গিয়ে পকেট থেকে ফোনটা বের করে দেখি জান্নাতুল আমাকে কল দিছে। আরেকটা কল আইছে, বাট চিনি না, নাম নেই। তাই আমি আগে ওই নাম্বারে কল দিলাম। রিসিভ করে ওপাশ থেকে মেয়ে কণ্ঠ ভেসে আসলে আমি বললাম, কে আপনি আপু? আপু? আপু কে? আমি আদিবা। আদি? তুমি আমার নাম্বার কই পাইছো? জান্নাতুলের কাছ থেকে নিয়ে নিছি নাম্বারটা। আচ্ছা, তুই কি বেশি ব্যথা পাইছস থাপ্পড়টা? কাটা ঘায়ে নুনের ছিটা আমাকে দিস না, আমি ভুলে গেছি ওইটা, বুঝছস? আরে যে কারণে তোকে কল দেওয়া, প্রিন্সিপালের মেয়ে সব কিছু পরিকল্পনা করে তোকে সবার সামনে অপমান করছে। আমি আসার সময় ওদের সব কথা শুনে ফেলাইছি। সরি রে, আমার জন্য তুই অপমানিত হইছস। ওইটা আমি প্রথমে বুঝতে পারছি। কি তাহলে প্রতিবাদ করলি না কেন? আমি তো তোর সাথে ছিলাম, যা হবার পরে আমি দেখে নিতাম। তুই চুপ থাকলি কেন কুত্তা? আমাকে ওই সময় বললি না কেন? আরে রেগে গেলে তো সব শেষ, রাগের মাথায় কিছু করা ঠিক না। সে তার অপমানের প্রতিশোধ নিচে নিতে দাও। তাই বলে ভার্সিটির সবার সামনে তোর মান সম্মানটা কই গেল? আমি তো গরিব, আমার আবার সম্মান? আমি যে কি করে ওই ভার্সিটিতে আছি তা আমি নিজেও জানি না। তুই নিজেকে এত সস্তা ভাবিস কেন? দেখ আদি, সব সময় বোকার মতো থাকিস না। কে পায়ে পাড়া দিলে তুই তাকে লাথি মারবি, দেখবি সে চুপচাপ করে সেখান থেকে চলে যাবে। আর যদি পাড়া খেয়ে দাঁড়িয়ে থাকিস তাহলে সে তোকে ধাক্কা মেরে ফালায় দিবে। বোকার মতো করে থাকিস না আদি, নিজেকে একটু বোঝার চেষ্টা কর। তুই ঠিক বলছস, বাট আমার সেই সাহস নাই যে কাউকে লাথি মারমো। সাহস নিজে জোগাড় করতে হবে। ওকে জোগান করবো, বাই খাবার খামো বলে কল কেটে দিলাম। দেখলাম জান্নাতুল কল দিছে, আমি রিসিভ করলাম। কি আর কার সাথে এতক্ষণ সময় নিয়ে কথা বলছিলি তুই? আরে আদিবা কল দিছে, ওর সাথে কথা বলছি। বাহ বাহ, ভালো তো। ভালো না, শুরু হয়ে গেছে। আমি তো পুরানো বন্ধু, এখন এখন আমার কথা কি কারোর মনে থাকবে? কেন, আমার বোন আকাশ কই? সে খবর নেয় না? আকাশের বাচ্চার সাথে রাগ করে কথা বলি নাই। কেন, কি হয়েছে? কি নিয়ে রাগ করছিস তুই? তাকে দেখতে মন চাইছে, তাকে বললাম আসার জন্য, সে নাকি আসতে পারবে না, তাই রাগ করে কল কেটে দিচ্ছি। ফোন দিলে ধরছি না। আদিবা কি বলে? তেমন কিছু না তো। আঙ্কেল আন্টি কেমন আছে রে? আলহামদুলিল্লাহ ভালো। তোর আব্বু আম্মু আর মারিয়া কেমন আছে রে? আলহামদুলিল্লাহ ভালো রে। কালকে ভার্সিটিতে যাবি তুই? যামো রে, তুই আসবি? আসবো, বাট তুই আদিবাকে কখন নাম্বার দিছস দেখলাম না তো। ও মা, তুই কি বলিস? তুই কি ফান করছিস? আদিবা কিন্তু বলে দিছে। ওই বোকা, কি বলছে তোকে আদিবা? কেন, তুই যে আমার নাম্বারটা দিছস সে বলে দিছে। আমি কেন আদিবাকে তোর নাম্বার দিমু? তার সাথে আমার কোনো কথাই হয় নাই। তুই চলে যাবার পর আমিও চলে আসলাম, তাহলে নাম্বার কখন দিলাম? কি জানি। আচ্ছা ফোনটা রাখ, আম্মু এসে খাবার খাওয়ার জন্য বলে ফোনটা রেখে দিলাম। তখনই আম্মু এসে বলে, আদি খাবার খেয়ে যা। আসছি বলে ফোনটা চার্জে বসিয়ে নিচে খাবার খেতে গেলাম। খাবার প্লেটে দেওয়া আছে, আমি চুপচাপ করে খাবার খেয়ে রুমে এসে শুয়ে পড়লাম। হঠাৎ করে ফোনটা বেজে উঠে আমি গিয়ে দেখলাম মেঘকন্যা কল দিছে। তাড়াতাড়ি করে রিসিভ করলাম। বিজি নাকি আপনি? না বিজি কেন থাকবো আমি? তাহলে এত দেরি কেন রিসিভ করতে? আসলে শুয়ে পড়ছি তো তাই। আরে ও আচ্ছা, ঘুমান আপনি। না, আরে পরে ঘুমাবো আমি। আপনার ভার্সিটি কেমন চলছে? ভালো, বাট আমি তোমার কোনো পরিচয় জানি না। আর তোমার সাথে কথা বলে তোমাকে দেখার আগ্রহ বেড়ে যায়। প্লিজ দেখা তো দাও তুমি। বললাম না দেখা হবে তোমার সাথে, বাট চিনে নিতে হবে। তুমি নিজে আর আমি সব সময় আমার চোখের সামনে রাখি। তুমি কখন আমাকে খুঁজো নাই। যদি খুঁজে দেখতে তাহলে আমাকে তুমি অবশ্যই খুঁজে পেতে। জানি না যেদিন আমাকে তুমি দেখবে সেদিন কি হয়। খুঁজে দেখি নাই, বাট খুঁজতে হলে কিছু না কিছু দরকার হয়। তোমার সম্পর্কে আমি কিছু জানি না, কিভাবে খুঁজবো আমি? ওকে, তোমাকে খুঁজতে হবে না, এখন ঘুমাও তুমি। বাই। এই শুনে বলতে বলতে কল কেটে দিলে আমি কল কেটে দিলাম, বাট বন্ধ কি আর করার। ফোনটা চার্জে বসিয়ে শুয়ে পড়লাম আর ভাবতে থাকলাম কে হতে পারে। এই মেয়ে আবার সিমটাও বন্ধ থাকে, শুধু আমার সাথে কথা বলার জন্য সিমটা খুলে। কিভাবে তাকে খুঁজে পামো এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালবেলা আব্বু আম্মু আমার রুমে, তাদেরকে দেখে অবাক হলাম আর বললাম কি হয়েছে? তোমরা দুইজনের চোখে ঘুম ঘুম ভাব নিয়ে বললাম। তখন আব্বু বলে, আদি সাগর আমার বাসায় কেন? এত সকালে তুই নাকি আসতে বলছিস? সাগর ভাই আইছে। আচ্ছা তোমরা নিচে যাও, আমি আসছি। ওকে আয় তাড়াতাড়ি করে, আমরা যাচ্ছি। বিছানা থেকে উঠে বাথরুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে নিচে গেলাম, দেখলাম আম্মু চা বিস্কুট সাগর ভাইকে দিছে। আমি সাগর ভাইয়ের সামনে গেলাম। সাগর ভাই আমাকে দেখে দাঁড়িয়ে গেল আর আমার দিকে তাকিয়ে রইল। আমি আব্বু আম্মুকে আমার কাছে ডাকলাম
আর সাগর ভাইয়ের সঙ্গে দাঁড়ালাম। আমি আম্মুকে বললাম মারিয়াকে নিয়ে আসো। আম্মু মারিয়াকে আনার জন্য উপরে গেলে আমি আব্বুকে বললাম যে মারিয়ার সাথে সাগর ভাইয়ের বিয়ে হবে আর সাগর ভাইয়া এখন মারিয়াকে আংটি পরাবে। আবার কেন বিয়েটা ঠিক করছিস? বিয়েটা প্রথম আমি মানা করছি, বাট পরে সবার ভালোর জন্য বিয়ে এখন আবার হবে। তখনই আম্মু মারিয়াকে নিয়ে আসলে সাগর ভাইয়ের সাথে মারিয়াকে বসানো হলে আর সাগর ভাই মারিয়াকে আংটি পরিয়ে দিলে আমি আব্বু আম্মুর দিকে তাকালাম, দেখলাম ওরে আজকে অনেক খুশি হলো তারা। খুশি থাকলে আমিও খুশি। সাগর ভাই আংটি পরিয়ে বলে, আব্বু আঙ্কেলের সাথে দেখা করে বিয়ের 3 তারিখ ঠিক করবে। আমি এখন আসি, আর ধন্যবাদ আদি ভাইয়া। বলে সাগর ভাই চলে গেলে আর আমি উপরে চলে আসলাম। ভার্সিটিতে যাবার জন্য রেডি হলাম। আর কিছুক্ষণ পরে আমি নিচে নামলাম, দেখলাম আব্বু আম্মু কথা বলছে। আমি বাসা থেকে বের হমু তখনই আম্মু, আদি বাবা, খেয়ে তারপরে ভার্সিটিতে যা। না আম্মু খামু না। না খেয়ে তুই যেতে পারবি না। বাহির খাবার খেলে তুই অসুস্থ হয়ে যাবি বাবা। এখন এত আদর ছেলের জন্য। এ কয়েকদিন তোমরা আমার সাথে কেমন ব্যবহার করছো তা কিন্তু আমি ভুলি নাই আম্মু। কি করছি তোর সাথে? এখনই খেয়ে নে, তারপরে কথা। আমি আর কিছু না বলে চুপচাপ হালকা পাতলা নাস্তা খেয়ে নিলাম আর ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় বের হয়ে একটা বাস থামালাম। বাসে উঠে দেখি আদিবা কল দিছে যে আমি আসমু কি না ভার্সিটিতে। আমি বললাম আসমু, আর জানাতুলকে কল দিয়ে বললাম ভার্সিটিতে আসতে। কিছুক্ষণের ভিতরে আমি চলে আসলাম। বাস থেকে নেমে গেট দিয়ে প্রথমে পাটা দিলাম, দেখলাম লিজা নামের মেয়েটা দাঁড়িয়ে আছে। আমি সেই দিকে না তাকিয়ে লিজার সামনে দিয়ে চলে আসলাম ভিতরে। তখন একটা মেয়ে পিছন থেকে বলছে, কালকে সবার সামনে থাপ্পড় খেয়ে আজকে আবার সে ছোট লোকটা ভার্সিটিতে আইছে। আমার মাথাটা গরম হয়ে গেছিল। ছোট লোক না, পিছনে তাকিয়ে দেখি লিজা। এই কথাটা বলে আমি সাথে সাথে লিজার সামনে গেলাম। কি রে, রাগ কাকে দেখাচ্ছিস? আমাকে মারবি না, দেখ আমার গায়ে হাত দিয়ে দেখ। ছোট লোকের বাচ্চা, তোকে এই ভার্সিটি থেকে একেবারে বের করে দিব। যা এখান থেকে। ভার্সিটিটা তো তোর বাপের, যে তুই যাকে চাস তাকে বের করে দিবি। আমি তোর সাথে কথা বলতে চাই না, তুই এর মাঝখানে আসবি না। ও মা, তুই আমার বন্ধুকে বলবি আর আমি তার মাঝখানে আসবো না? তা কি হয়? এই ছোট লোকটার জন্যই আমার সাথে ঝগড়া না? কে তুমি? আমার সাথে চলে আয়, তাতে তোমার মঙ্গল হবে। মঙ্গল না, আরে তোর মঙ্গল হবে যে এই ছেলেটা থেকে দূরে থাকলে তুই। কি? এই ছোট লোকটা থেকে দূরে? আমার মাথাটা গরম হয়ে গেলে সাথে সাথে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিলাম। একেবারে চুপ হয়ে গেলে সবাই। আমি রাগের বসে আরও কয়েকটা দিলাম। কিছুক্ষণ পরে আমাকে প্রিন্সিপাল আমাকে তার কক্ষে ডাকে। আমি আর আদিবা প্রিন্সিপালের রুমে গিয়ে দেখি লিজা আর তার বান্ধবীরা। লিজা কান্না করছে, গালে দাগ লেগে আছে। আমার একটু ভয় ভয় করছে, কি করবো বুঝতে পারছি না। ভয় ভয় প্রিন্সিপালের সামনে গেলাম। আদি, তুমি লিজাকে অপমান করছো কেন? আর তাকে থাপ্পড় কেন মারছো? আমি কালকে কোনো অপরাধ না করেও সবার সামনে অপমানিত হতে হয়েছে, তাতেও আমি কিছু বলি নাই। আজকে যখন আমাকে ছোট লোক আর অনেকভাবে অপমানিত করছে, শুধু শুধু আমি আর থাকতে পারলাম না। আর সব করছে লিজা, আর এটা তার পাওয়া দরকার ছিল। আব্বু সব মিথ্যে বলে। তোমার কাছে কোনো প্রমাণ আছে? আমি আমতা আমতা করতে থাকলাম আর আদিবার দিকে তাকালাম। দেখলাম আদিবা চুপ করে আছে, আর তার মুখের হাসি চেহারাটা পাল্টে গেলে আমি বুঝে গেছি আদিবা আমার সাথে বেইমানি করছে। তখন প্রিন্সিপাল বলে, আদিবা বলো তুমি কি শুনছো কালকে? আমি তো কিচ্ছু শুনতে চাই না, আমি কি বলবো? আদিবা তুমি কি বলছো এটা প্লিজ। আদিবা এমন করে প্রতিশোধ নিস না। সত্যি আমি কিচ্ছু জানি না। সবাইকে বের করে দিলে আমাকে বাদে, আর পুলিশকে কল করলে আমি চুপচাপ করে এক কোণায় দাঁড়িয়ে থাকলাম। কিছুক্ষণ পর পুলিশ আসলে প্রিন্সিপাল আমার বিরুদ্ধে অভিযোগ করলে আমি নাকি মেয়েদের সাথে লুচ্ছামি করতে চাইছি। আরে অনেক অভিযোগ করেছে। পুলিশ আমার শার্টের কলার ধরেছে, তখনই জান্নাতুল চলে আসলে। দাঁড়ান পুলিশ অফিসার, ওকে ধরার আগে এখানে আগে কথা বলে এই নেন ফোনটা। কে সে আর কার সাথে কথা বলবো? আগে কথা বলেন, দেখবেন কে উনি। ওকে দিন। হ্যাল, কে বলছেন? ওপাশ থেকে বলছে, আমি ডিআইজি। জি স্যার বলেন। তারপরে আর কিন্তু শুনতে পাইলাম না, শুধু জি স্যার বাদে। তখন জান্নাতুল একটা ভিডিও দেখায়, তারপরে পুলিশ প্রিন্সিপালকেও দেখায়। আবার লিজা তার বান্ধবীদেরকে ডাকলে সবাইকে প্রিন্সিপাল একটা করে থাপ্পড় মারে, আর আমার কাছে প্রিন্সিপাল সরি বলে, আর সবাইকে সরি বলতে বলে। সবাই সরি বলে, বাট লিজা মুখ দেখে মনে হচ্ছে লিজা আমার উপরে রেগে আছে। পুলিশ অফিসার এসে আমাকে সরি বলে আর বলে, কে তুমি, যার জন্য আমি থামিয়ে দিলাম আর বললাম আপনি এখন আসতে পারেন বলে পুলিশকে পাঠিয়ে দিলাম।